ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, আজকে আমাদের আলোচনার মূল উপজীব্য হচ্ছে ভলিবল। এই ভলিবলে বাংলাদেশের অবস্থানটা কোথায়, আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশের অবস্থানটা কি এবং পাশাপাশি এর গতিপথটা কি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনা আছেন দুজন অতিথি। ভলিবল ফেডারেশনের আছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, এবং একই সাথে তিনি সাবেক কৃতি ভলিবল খেলোয়াড়ও, এবং পাশাপাশি আছেন সহ সভাপতি লতিফ শাহরিয়ার জাহেদি। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। শুরুতেই যেতে চাই ভুলুদার কাছে। ভুলু ভাই, একটু যদি বলেন যে ভলিবলটা আপনারা অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে কি কি ধরনের কার্যক্রম হচ্ছে ভলিবলে, আমি শুরুতেই সেটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি শুরুতেই বাংলাদেশের আপামর ভলিবল যোদ্ধা যারা ছিলেন, যারা ভলিবলকে ভালোবাসেন, খেলেছেন, যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে। সাথে সাথে আমি ভলিবলের উন্নতির জন্য সবাইকে যে যার অবস্থান থেকে এই ভলিবলের উন্নতির জন্য আপনারা এগিয়ে আসবেন, এই কামনা করে, এই প্রত্যাশা রেখে আপনার কাছে কিছু বলবো। সেটা হলো, বাংলাদেশ ভলিবল ফেডারেশন নতুন করে অ্যাডহক কমিটি দিয়েছে। আমরা অ্যাডহক কমিটির একজন সদস্য এখানে। তো সেখান থেকে আমরা যখন ফেব্রুয়ারি 2 তারিখে আমরা দায়িত্বভার গ্রহণ করি, তখন থেকেই আমরা শুরু করেছি আমাদের কর্ম পরিচালনা যেগুলো করা যায় ভলিবল ফেডারেশনে, যেগুলো স্থবির হয়েছিল সেগুলোকে উজ্জীবিত করা। সেই লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব দিয়ে শুরু করি। সেটা থেকে শুরু করে আমরা যুব যে ভলিবলটা অনূর্ধ্ব 23, সেটাও আমরা করেছি। সাথে সাথে সেখানে আমাদের যদি কোনো ব্যর্থতা হয়ে থাকে সেটা আমাদের ঘাড়ে নিয়ে নিলাম, আর যদি সাফল্য থাকে সব আপনাদের। তো সেখান থেকে শুরু করে আবার আমরা স্বাধীনতা দিবস যে খেলাটা হলো, সেটাকেও প্রথমে বলে নিই, সেটা হলো আমরা সেই খেলাটা চালিয়েছিলাম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ও জায়ান্ট গ্রুপের পৃষ্ঠপোষকতায়। তারপর আমরা যেটা করেছি সেটা হলো টার্কিশ এয়ারলাইন্সের সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায় আমরা স্বাধীনতা কাপ ভলিবল এপ্রিলে যেটা করবে। তো সেখানে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং সামনেও আমাদের এই 16ই মে থেকে আমাদের মে ভলিবল যেটা আঞ্চলিক পর্ব সেটা শুরু করব। সেখান থেকে আমরা চূড়ান্ত পর্বে যাব, এবং সেই চূড়ান্ত পর্ব থেকে ওই খেলোয়াড় বাছাই করে আমরা জাতীয় দলের ক্যাম্প শুরু করে দিব। আশা রাখি আমরা ঈদের পরপরই শুরু করব। লতিফ ভাইয়ের কাছে জানতে চাই, ক্রিকেট, ফুটবল বা যে জনপ্রিয় খেলাগুলোর ভিড়ে এই যে পৃষ্ঠপোষকতার একটা ঘাটতি থেকে যায়, এবং সেই জায়গার থেকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিনা ভলিবল সহ অন্যান্য যেই যদি বলি ডিসিপ্লিনগুলো আছে, যে তুলনামূলকভাবে কম জনপ্রিয় যেই ডিসিপ্লিনগুলো আছে? ডেফিনেটলি এটা তো একটা বড় চ্যালেঞ্জ। আমাদের দেশে ক্রিকেট এখন অনেক ইস্টাবলিশড, তাদের পিছনে প্রাইভেট সেক্টর থেকে বা সরকারের বাইরেও তাদের পেট্রোনাইজেশনটা অনেক হাই। এর বাইরে সেকেন্ড পজিশনে আছে, আমি আমার হিসেবে বলবো যে ফুটবল, এরপরে অন্যান্য ডিসিপ্লিনগুলো। তা এখানে যেটা হচ্ছে যে ভলিবলের একটা সুবিধা যেটা হচ্ছে যে এটা খেলতে অবকাঠামোগত সাপোর্টটা খুব কম লাগে, খুবই কম। এটা মানে আপনি একটা ছোট্ট একটা জায়গায় আপনি একটা ভলিবল, একটা নেট, একটা 2টা বল দিয়ে দেবেন বাচ্চারা খেলতে পারবে এটা এনিহার। এবং আমরা ফেব্রুয়ারিতে যে টুর্নামেন্টটা করলাম, তখন আমরা এটা তো জেলা পর্যায় থেকে আমরা খেলে আসছি। তো এটার জন্য আমরা কয়েকটা ডিস্ট্রিক্ট আমরা গেছি, কয়েকটা ডিস্ট্রিক্টে আমরা ভিজিট করছি। আমার কাছে যেটা এখানে আসার পরে মনে হয়েছে যে আমাদের দেশের অঞ্চলভিত্তিক কিছু জায়গা আছে যেখানে ভলিবলটা খুবই জনপ্রিয়, এবং এই কিছু কিছু এলাকায় আমার কাছে মনে হয়েছে যে ভলিবল প্লেয়ারের সংখ্যাটা ভালো, তাদের পারফরমেন্সটা ভালো।
এমনিতে আমরা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু লক্ষ্য করে থাকি যে একটা সময় একটা স্পেসিফিক টাইমে হয়তো বা যারা ক্রিকেট ফুটবলই খেলছে তারা একটা স্পেসিফিক, সেটা হয়তো বা একটা সিজনে হতে পারে কিংবা একটা সময় হতে পারে, তারা কিন্তু ভলিবলটা কন্টিনিউ করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে প্রপার খেলাটা যে জায়গাটাতে, সেখানে এসে কিছুটা বা মানে প্রতিবন্ধকতা বলুন কিংবা চ্যালেঞ্জ বলুন, আমি সেটা হয় আসছি কিনা? আপনার পয়েন্টে, সেটা হচ্ছে যে ভলিবলটা আসলে আমাদের ন্যাশনাল লেভেলে আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেক পিছিয়ে আছি। এক্স্যাক্টলি, আমি সেই প্রসঙ্গটা পিছিয়ে আছি এই কারণে আমরা হয়তো প্রাইভেট সেক্টর থেকে এখান থেকে ওই পৃষ্ঠপোষকতাটা আমরা পাচ্ছি না, এখানে ওইভাবে ফোকাসটা নাই বেসিক্যালি। তো ভলিবলে ফোকাসটা আনতে গেলে আমাদেরকে অবশ্যই তো পারফরমেন্স না দেখালে আপনাকে একটা প্রাইভেট সেক্টর বা এন্টারপ্রেনার যারা আছে তারা এখানে আসবে না ডেফিনেটলি। তা তাদেরকে ওই অ্যাট্রাকশনটা আমাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে গেলে যেটা হয় যে একটা স্পোর্টস কিন্তু আপনার ডেভেলপ করতে গেলে শুধু প্রাইভেট সেক্টর বলেন বা শুধু ফেডারেশনকে আপনি যদি কাঁধে দায়িত্ব দিয়ে দেন, এটা হয় না। এটার সাথে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারের অবকাঠামোগত একটা প্রাইভেট সেক্টর আসতে পারে কি, আপনার একটা লিগের তারা আমরা টুর্নামেন্টে স্পন্সর করতে পারে, একটা টুর্নামেন্টের জন্য বা এইগুলোই তারা আসতে পারে। কিন্তু একটা স্পোর্টসকে আপনি যদি সামগ্রিকভাবে এগিয়ে নিতে চান তাহলে আপনার একটা অবকাঠামোগত একটা ডেভেলপমেন্ট দরকার, একটা স্ট্রাকচার দরকার, একটা অবকাঠামোগত। এই জায়গাটায় বেসিক্যালি সরকার ছাড়া, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া বা তাদের পজিটিভ উইলনেস ছাড়া এটা বেসিক্যালি এটা হবে না। এটা আমরা যেটা হচ্ছে চেষ্টা করতেছি, দুটার টুর্নামেন্ট আমরা ইতিমধ্যে দাদা জানিয়েছেন যে আমরা সফলভাবে করেছি। আমরা মিডিয়ার সাপোর্টটা খুব ভালো পেয়েছি এবং মিডিয়া যদি এইভাবে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, মিডিয়া সহযোগিতা করলে যেটা হবে এক্সপোজারটা বেশি হবে। এক্সপোজার বেশি হলে যেটা হবে যে এন্টারপ্রেনাররা তখন তাদের চোখে পড়বে, তাদের মনে তারা হয়তো তখন একটু কনফিডেন্স পাবে যে না, ভলিবল একটা উঠে আসার একটা জায়গা বা এখানে হয়তো কিছু করার। আমাদেরও যারা আমরা স্পন্সরের জন্য আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদেরও একটা কথা বলার একটা জায়গা থাকবে। তো এইভাবে আমরা একটা প্ল্যান করতেছি। আমরা উপকমিটিগুলো অলরেডি আমরা করেছি। সেখানে আমরা যেটা হচ্ছে যে এটা তো অ্যাডহক কমিটি, আমাদের মূল কমিটি ছিল 31 সদস্য বিশিষ্ট, আমরা 17 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমরা পেয়েছি। তো এখানে তো ডেফিনেটলি কাজের পরিধি একই। জি, একটু বিমলদার কাছে জানতে চাই যে আসলে এই প্রত্যেকটা বিষয় একে অন্যের পরিপূরক। যদি আমি বলি যে স্পন্সরশিপের কথা বললেন, পারফরমেন্স কিংবা মিডিয়া এক্সপোজার, একটার সাথে একটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলটিমেটলি দিন শেষে মানে খেলোয়াড়দের পারফরমেন্সটাই মুখ্য হয়ে ওঠে এই সবগুলোর পেছনে বা কারণ হিসেবে। সেই পারফরমেন্সটা বাড়ানোর জন্য, ভালো পারফর্ম করার জন্য কিংবা আন্তর্জাতিক সার্কিটে আসলে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য ফেডারেশনের তো অবশ্যই আলটিমেটলি তো ফেডারেশনই দায়ভার নেয়। কি করছে ফেডারেশন এই মুহূর্তে? ধন্যবাদ, এটা ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাকে বলতেই হতো যে কোনো সময় না। সেটা হলো আমাদের যে অবকাঠামোগত যে অবস্থান, সেখানে আমাদের ইন্টারন্যাশনালি কম্পিটিশন না করলে কিন্তু ভলিবল প্লেয়ার ইন্টারন্যাশনাল মানে আমরা নিয়ে যেতে পারি না। তখন অ্যাসেসও করা যায় না যে আমার কোন খেলোয়াড়টা কোন লেভেলে আছে। সেখানে প্রথম দরকার যেটা, সেটা হলো দক্ষ প্রশিক্ষক দিয়ে ওদেরকে ট্রেন আপ করা। সেখানেও আমাদের অপ্রলতা আছে, কিন্তু আমাদের কোচ আছে বাংলাদেশে 3 লেভেল করা আমাদের কোচ, ইন্টারন্যাশনাল কোচও আছে। কিন্তু সেটাকে যদি আমরা এক্সপোজ করতে পারি এবং আমরা যদি মনে করি যে আমাদের দেশীয় কোচ দিয়ে আমরা আমাদের শক্তি, আমাদের যাচাই করব ভলিবলের স্থানটা কোথায় আছে, সেই উদ্যোগটা নিলে বোধহয় ভালো হয়। আমরা বিদেশি কোচের আশা করি, বিদেশি কোচ উন্নত প্রশিক্ষণ দেয়, কিন্তু সেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল, যেটা হয়তো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে সম্ভব হয় না। যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো, যে আমাদের ভালো ভালো প্লেয়ার তৈরি করা থেকে শুরু করে ইন্টারন্যাশনালি যে পারফরমেন্স, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। এবার আসার কথা হলো, কয়েকদিন আগে আমাদের ওই তারুণ আমাদের একটা কম্পিটিশন হয়েছিল, স্বাধীনতা কাপ। সেখানে আমাদের
চিফ গেস্ট ছিল টার্কিশ এয়ারলাইন্সের ওখানকার রাষ্ট্রদূত মহোদয়, এবং আমাদের আরেকজন বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের আমাদের স্পোর্টস মিনিস্ট্রি আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন, উনি আমাদের এখানে এসেছিলেন। আমাদের এই কম্পিটিশন হয়েছিল সেটা মানে উদ্বোধন করার জন্য, এবং সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মানের ভলিবল মাঠ নেই বললেই চলে, শুধু মিরপুরে একটা আছে, সেই মিরপুর দিয়ে একটা মিরপুরে স্টেডিয়াম দিয়ে এত কিছু কম্পিটিটিভ খেলাধুলা চালানো সম্ভব হয়। স্টেডিয়ামে আসলে সবসময় খুব ব্যস্ত থাকে। তো সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের যে বর্তমান যে কমপ্লেক্সটা আছে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়াম, সেটাকে আন্তর্জাতিক মানের করে দিবেন বলে সে আশ্বস্ত করেছেন, এবং তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যেন বাংলাদেশের ভলিবলের এটা খুব অতি সত্বর এটার সম্বন্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমরা উপকৃত এবং কৃতজ্ঞ থাকবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের খেলোয়াড়। জি, লতিফ ভাই, মানে প্রতিটা ফেডারেশনের কাছে গেলেই আসলে তারা বিভিন্ন রকমের আক্ষেপ না পাওয়ার গল্প প্রত্যেকটা ফেডারেশনে আছে, যে বিভিন্ন কিছুর ঘাটতি আসলে নিয়েই আমাদের চলতে হচ্ছে। এর মাঝেও মানে প্রপার, আমি যদি বলি প্ল্যানের কথা, পরিকল্পনার কথা, সেটা ছাড়া আসলে কোনো ফেডারেশন হোক, কোনো খেলাই আসলে উন্নতি হওয়া সম্ভব নয়। সেই ধরনের পরিকল্পনা বা প্ল্যান ভলিবল ফেডারেশনের আছে কিনা, যে সুদূর প্রসারের একটা চিন্তা নিয়ে আগানো, যে আমরা ফেডারেশনটাকে কিংবা আমাদের এই ভলিবলটাকে আমরা এত বছরের পরে ওইখানটাতে দেখতে চাই? ডেফিনেটলি আমরা উপকমিটি যেগুলো করেছি সেখানে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সিনিয়র স্পোর্টস কমিটির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে বেসিক্যালি কাজ করতেছি। আমরা চাই যে একটা লং টার্ম একটা প্ল্যান আমরা করতে পারি কিনা, সেটার জন্য আমরা ভলিবলের সাথে যারা পুরনো প্রাক্তন খেলোয়াড় যারা ছিলেন, যারা পুরনো সংগঠক যারা ছিলেন, তাদের সাথেও আমরা যোগাযোগ করতেছি, করে আমরা তাদেরকে নিয়েই আমরা আমাদের প্রাথমিক একটা যে আগামী 5 বছরের জন্য অ্যাকচুয়ালি ভলিবলকে আমরা কোথায় দেখতে চাই, এরকম একটা প্ল্যান আমরা করছি, করে সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্যে আমাদের যে টেনিওর আছে এই টেনিওরে আমরা কতটুকু করে যেতে পারি এটা আমরা করে রেখে যেতে চাই। এর পরবর্তীতে আমাদের পরে যারা আসবেন তারা নিশ্চয়ই, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালোভাবে করে যেতে হলে তারা হয়তো এটা কন্টিনিউ করবেন। আর দাদার একটা বিষয়ের সাথে আমি একটু সম্পৃক্ত করি, সেটা হচ্ছে যে মাননীয় উপদেষ্টা আমাদের এখানে এসেছিলেন আমাদের ফেডারেশনে একটা প্রোগ্রামে, তার সাথে খুবই ফলপ্রসূ আলোচনা আমাদের হয়েছে, এবং উনিও স্পোর্টস ওরিয়েন্টেড, এবং বর্তমানে এনএসসির সচিব আমিনুল ভাই সহ যারা আছেন যে সেটআপটা, আমার কাছে মনে হয়েছে তারা খুব পজিটিভ স্পোর্টসের জন্য। উপদেষ্টার কাছে আমাদের যে সমস্যাগুলো বা যে কিছু আমাদের এক্সপেকটেশন আমরা তার কাছে ব্যক্ত করেছি, উনি খুব পজিটিভলি এটা নিয়েছেন, এবং এগুলো কিন্তু আসলে সরকারের জন্য খুব বড় বাজেট না। জি, দাদা যেমন বললেন যে আমাদের এই স্টেডিয়ামটা, আমাদের একটা ইনডোর স্টেডিয়াম আছে, এটাকে হয়তো একটা ছোট একটা বাজেটের ভিতর দিয়ে গেলে, যদি ক্রীড়া মন্ত্রণালয় এটা যদি উদ্যোগ নেয়, আমাদের এই প্রস্তাবটা যদি অ্যাকসেপ্ট করে, আমাদের বাংলাদেশে ঢাকাতে আমাদের একটা সেকেন্ড ন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা স্টেডিয়াম আমরা হয়ে যাবে। যেটা হলে হবে যে আমরা বাইরের অনেক টুর্নামেন্ট আমরা এখানে হোস্ট করতে পারবো। হোস্টিং কান্ট্রি হলে যেটা হয় যে অনেক কিছু আমাদের কিন্তু টেকনোলজি বা অনেক টেকনিক বা এইগুলো কিন্তু নো হাউটা এক্সচেঞ্জ করার একটা জায়গা থাকে। তো এইটাকে বেসিক্যালি ফোকাস করে আমরা কথা বলছি, তো দেখা যাক, আমরা খুব আশাবাদী। সেই এক্সিকিউশনটা অবশ্যই আমরা দেখতে চাই। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবে না, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি দেশের ভলিবল নিয়ে, ভলিবলের ভবিষ্যৎ নিয়ে। বিমলদা, আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক সার্কিটের কথা আমরা বলছিলাম, যে যেটা বলছিলেন লতিফ ভাই, যে আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশের অবস্থান একেবারেই অনেকটাই পেছনে। আমরা হয়তো বা লোকালি খেলাধুলা হচ্ছে, কিংবা অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ান ভলিবলেও বাংলাদেশ পার্টিসিপেট করছে, কিন্তু সেই জায়গাটা থেকে যে সামনে যেই টুর্নামেন্টটি রয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টটি রয়েছে, সেখানে আপনার এক্সপেকটেশনটা কি, এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী দল
দলকে আসলে কার্যক্রমটা কি এই মুহূর্তে? ধন্যবাদ। আমরা যখনই দায়িত্বভার গ্রহণ করি তখন আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে ভলিবলটাকে আমরা বাংলাদেশের মাটিতে ছড়িয়ে দিব। সেখান থেকে শুরু করে আমাদের যে সামনে যে আন্তর্জাতিক টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি, ভেন্যু বাংলাদেশ দিয়েছে সেন্ট্রাল এশিয়ান কনফেডারেশন, ওনাদের ঐকান্তিক ইচ্ছা এই ভেন্যুটা আমরা পেয়েছি বাংলাদেশে। সেটা সম্ভব হতো না আর কিছুদিন পরে হলে, সেটার কারণ আমি কিছুটা বলতে চাই আপনাকে। সেটা হলো গত বছর আমাদের কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাংলাদেশে হয়নি। ওখানে রুলসে আছে যে পরপর 2 বছর যদি আমি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে না যেতে পারি তাহলে আমাদের ওই কাভা থেকে অ্যাপিলেশনটা বাদ হয়ে যায়। তো আমরা চিন্তা করেছি যে আমাদেরকে ভলিবলকে টিকিয়ে রাখতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। সেটা মাথায় রেখেই আমরা আমাদের উদ্যোগ গ্রহণ করেছি। একটা টিম, মেয়েদের টিম তো অবহেলিত ভলিবলে, কেন হয়েছে, কোন কারণে হয়েছে সেদিকে আমি না যাই, কিন্তু তারা অবহেলিত হয়েই গেছে। আমরা এই মেয়েদের টিমকেও যাতে করে ছেলেদের পাশাপাশি তাদেরকেও আমরা বিল্ড আপ করতে পারি, তাদেরকে একটা স্থান নিয়ে যেতে পারি, সেই সুযোগ যদি আমরা করে না দিই, যদি রাষ্ট্রীয়ভাবেও যদি এই সুযোগটা করে না দেয়, তাহলে হয়তো একার পক্ষে কোনো রকমই সম্ভব না বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তো আমরা সেই উদ্যোগও নিয়েছি। অনেক চড়াই উতরাই পার হতে হবে, তারপরেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এই কারণে যে আমরা যেহেতু অঙ্গীকারাবদ্ধ যে আমরা বাংলাদেশের মেয়ে ছেলে সবাইকে এই খেলাটায় সম্পৃক্ত করেই আমরা খেলাটাকে আবার বেগবান করতে চাই। তো সেইখান থেকে শুরু করে আমরা আমাদের সেপ্টেম্বরে মালদ্বীপ যাচ্ছে মেয়েদের টিম, একটা কাভারি কম্পিটিশন এটা। আর অক্টোবরে আমরা নিজস্ব ভেন্যুতে আমাদের সাউথ এশিয়ানের যে দেশগুলো আছে সেগুলো পার্টিসিপেট করবেন। সেখানে আমরা যাচাই করব যে আমরা কোন অবস্থানে এখন আছি। কিন্তু আমাদের অবস্থান কিন্তু গত 2 বছর আগে খারাপ ছিল না। সেখানে ভালো একটা র্যাঙ্কিংয়ে আমাদের ছিল। সেই র্যাঙ্কিং আমাদের, যেহেতু আমরা কম্পিটিশন করিনি বা যাইনি বা চেষ্টা করিনি, যে কারণেই হোক, সেখানে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আমরা চাইব যে সেটাকে পুনরুদ্ধার করার জন্য সেই যেই লেভেলে ছিল সেখান থেকেও আমরা এগিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং আমি আশা রাখি যদি রাষ্ট্র ক্ষমতা, বিশেষ করে আমি রাষ্ট্রের উপর জোর দিবে এই কারণে, রাষ্ট্র যদি সহযোগিতা থাকে এমন কিছু করা অসম্ভব নয়, সেটা আমি মনে করি। আমি সেটার জন্যই সবাইকে অনুরোধ করব, এনএসসি থেকে শুরু করে আমাদের যে ক্রিয়া আমাদের আছে, আমাদের জাতীয় পর্যায়ে আছে, ওনারা যদি এটার দিকে এগিয়ে আসেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, বাংলাদেশ অলিম্পিকও যদি সেই সুযোগটা আমাদেরকে করে দেয়, তাহলে হয়তো আমরা যেটা বললেন আপনি যে আমাদের কি উদ্যোগ, আমরা এখান থেকে প্লেয়ার বিল্ড আপ করবো, বিল্ড আপ করে সে যেহেতু ছেলেদের ন্যাশনাল খেলাও এই পরপরই আমরা শুরু করতে যাচ্ছি। তো সেখানেও আমরা তো আসলে সবসময় সার্ভিসেস টিমের উপর ভরসা করে বসে থাকি, কিন্তু আমরা যখন খেলাধুলা শিখেছি তখন আমরা স্কুল লেভেল থেকে খেলা শিখে ঢাকার মাঠে এসেছি। আমাদের স্টেপ বাই স্টেপ আমাদেরকে এখানে আসতে হয়েছে। একেবারে যে এসেই আমি ভলিবল খেলে ফেলছি, ন্যাশনাল টিমে চান্স পেয়েছি, সেটা নয়। আমি চাই সেই ধারাটাকে ফিরিয়ে আনতে, সেখান থেকে আমাদের এগোতে হবে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে। আমরা জানি না কতটুকু অ্যাচিভ করতে পারবো, আমরা কতটুকু সফলতা আনতে পারবো, কিন্তু আমি চাইব যে এইটাকে যেন দীর্ঘমেয়াদী, যেমন বিদেশে যেগুলা করে, একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে যায়, যা আমার এই গোল্ড আসবে, এখানে আমার অ্যাচিভমেন্ট হবে এতদিন পরে। কিন্তু আমরা কি করি, আমাদেরকে টিম ধরিয়ে দেওয়া হয় সেই বিষয়টি যে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আমরা সেটা লতিফ ভাইকে যেতে চাই। আপনি যেহেতু সেন্ট্রাল এশিয়ান ভলিবল কনফেডারেশনের একজন কার্যনির্বাহী সদস্য হয়েছেন, এর মাধ্যমে দেশের ভলিবলটা কিভাবে উপকৃত হতে পারে এবং সেখানে আসলে আপনার ভূমিকাটা কি এই মুহূর্তে? কাভা এটা তো একটা সেন্ট্রাল এশিয়ান একটা অ্যাসোসিয়েশন। এখানে যেটা হচ্ছে যে ভালো ভালো উন্নত যে টিমগুলো আছে তাদের সাথে অলরেডি আমাদের একটা আলোচনা চলছে। তাদের সাথে আমরা
শর্ট টার্ম কিছু বেনিফিট আমরা নিতে পারি কিনা সেটা নিয়ে বেসিক্যালি এখন আমরা একটু চিন্তা ভাবনা করতেছি। হয়তো ইরান ভালো করতেছে, হয়তো ইরানের একটা কোচ আমাদের এখানে 1 মাস 2 মাসের একটা ক্যাম্পেইনের জন্য আমরা আনতে পারি কিনা, বা পাকিস্তান থেকে হয়তো কাউরে আমরা আনতে পারি কিনা, তাদের কিভাবে তারা ভালো করতেছে এটা আসলো আমাদের সাথে যারা টিমে আছে, আমাদের ট্রেনার যারা আছে তাদের সাথে একটা করতে পারি কিনা, আমাদের ট্রেনারদেরকে একটু আরেকটু উন্নত ট্রেনিংয়ের জন্য আমরা পাঠাইতে পারি কিনা, সেইগুলো নিয়ে বেসিক্যালি আমরা ইনিশিয়ালি একটা চিন্তাভাবনা করতেছি। আর ডেফিনেটলি এটা থাকলে যেটা হবে যে কাভা, আমি দাদার ওখানে একটু বলি যে র্যাঙ্কিংয়ে আমরা একটু পিছিয়ে গেছি ডেফিনেটলি। গত 1-1.5 বছর আমাদের খেলা হয় নাই। ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা ধরে রাখতে গেলে 2টা জিনিস লাগে। একটা হচ্ছে যে আমাদের খেলার পার্টিসিপেশন অ্যান্ড পারফরমেন্স। জি, আমি যদি পার্টিসিপেশনই হয়নি ঠিকমতো, পার্টিসিপেশনই না হয় তাহলে তো আমার পারফরমেন্স এখন আর এখানে আর জায়গা নাই। তাহলে আমরা বেসিক্যালি এটার জন্য পিছিয়ে গেছি। আমরা 64 একটা পজিশনে আমরা ছিলাম এফআইভিপির র্যাঙ্কিংয়ে, সেটা এখন বোধহয় আমাদের 69 নিয়ে এসছে। তা 5টা গ্রেড আমরা ডিগ্রেডেড হয়েছি এখানে। তা আশা করতেছি আমরা সেটাকে মাথায় রেখে আমরা যেটা বলছিলাম যে শর্ট টার্ম আমরা যেটা চাচ্ছি যে আমরা এই র্যাঙ্কিংটাকে যত ধরে রাখতে পারি অ্যাটলিস্ট এই জায়গায় আমরা এটা থেকে আমরা সামনের দিকে এগোবো আর পিছাবো না। তো এইটার কারণে যেটা হচ্ছে যে আমাদের আগামী 6 মাসের ভিতরে আমাদের বেশ কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ করতে হবে। তো সেইটাকে মাথায় রেখে আমরা এখন আপাতত এইটাতে আমরা কনসেন্ট্রেশন দিচ্ছি। আর আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অক্টোবরে যেটা হবে কাভার এটা তো আমাদের র্যাঙ্কিংয়ে এটা অ্যাড হবে। তো এই কারণে যেটা হচ্ছে যে আমরা যেগুলোই র্যাঙ্কিংয়ে এফআইভিবি অ্যাক্রিডিটেশন আছে সেই টুর্নামেন্টগুলো বেছে বেছে আমরা যেতে যাচ্ছি। কারণ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে এখানে আসলে বিগ বাজেটের একটা ইস্যুস থাকে। তো এই স্বল্প সময়ের ভিতরে আমরা যেতটুকু পারি আমরা এভাবে আমরা প্ল্যানটা করি। আমাদের সময় একদম শেষের দিকে, দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। তবে তার আগে ছোট্ট আরেকটা প্রশ্ন, অল্প কথা তো জানতে চাই যে একাডেমিগুলোরও প্রয়োজন রয়েছে আসলে যে কোনো খেলার ক্ষেত্রেই। আমরা যতটুকু জানতে পারলাম যে আপনার একটা ব্যক্তিগত উদ্যোগে একাডেমি করার ইচ্ছা আছে। আমরা একটা ফুটবল একাডেমি আমাদের এবং ইতিমধ্যে পারিবারিকভাবে আমরা চলছে, সবাই আপনারা জানেন জেনে গেছে ফুটবল একাডেমি। এটা ফুটবল নিয়ে বেসিক্যালি কাজ করছি আমরা বিগত বেশ কয়েক বছর, প্রায় 12-13 বছর হয়ে গেছে। এখন ভলিবলের একটা উইং আমরা ওখানে করার একটা পরিকল্পনা আমরা করতেছি, যে ওখানে বাচ্চাদেরকে এটা একটু ট্রেন আপ ওখানে করে একটা উইং আমরা ইনশাল্লাহ করবো অতি শীঘ্রই আমরা এটা করব। এবং এর মাধ্যমে অবশ্যই দেশের ভলিবল কিছুটা হলেও নিশ্চয় ভূমিকা কিংবা অবদান রাখতে সক্ষম হবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ক্লেমন বিয়ন্ডা গ্যালারিতে বিদায় নিতে হচ্ছে আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।